Today we have learned about the first chapter of Indian Constitution, that is Union and its territory. Indian Constitution part 1 এর আর্টিকেল 1 থেকে 4 এর মধ্যে আমরা ইউনিয়ন এবং এই এর টেরিটরি সম্পর্কে বর্ণনা পাই। তাহলে আমরা চলে আসি ইউনিয়ন টেরিটরি শুরু এন্ড ইটস টেরিটরি শুরু করতে, যেখানে পার্ট 1 এর 1 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে। পার্ট 1 এর 1 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ইন্ডিয়া that is Bharat is a union of states rather than a federation of states. তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 1 এ বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। প্রথমে দেখো দুটো নামের দিকে তাকাও, ইন্ডিয়া আর ভারত। তার মানে কি পাচ্ছি আর্টিকেল 1 এ আমরা একটা কি পাচ্ছি, এক নম্বরে পাচ্ছি নেম। তাহলে কি যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন কনস্টিটিউশন মেকারদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল যে ভারতের নাম কি রাখা হবে, যেটা ট্রেডিশনাল নেম ভারত নাকি মডার্ন নেম ইন্ডিয়া। সেই দ্বন্দ্বের ফলে কনস্টিটিউশন মেকাররা সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অফিসিয়াল নাম দুটোই হবে ইন্ডিয়া এবং ভারত। তাই বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস রেদার দেন এ ফেডারেশন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস মানে স্টেটস এর সমষ্টি, ফেডারেশন অফ স্টেটস মানে স্টেটস এর সমষ্টি। এই দুটোর মধ্যে পার্থক্য আমাকে বুঝতে হবে। ফেডারেশন আর ইউনিয়ন, কিন্তু বি.আর. আম্বেদকর ফেডারেশনের থেকে ইউনিয়ন শব্দটাই বেশি গ্রহণ করেছিলেন। তার কারণ ইউনিয়ন হচ্ছে এটা ইন্ডেক্স স্ট্রাকচারাল স্ট্রাকচার, মানে ভারতের ইউনিয়নের যে স্টেটগুলো সেই স্টেটগুলো ভারতের ইউনিয়নে এমন ভাবে অংশভুক্ত যে তারা চাইলেও বেরোতে পারবে না। আর দু নম্বর, এদের কোনো নিজস্ব অস্তিত্ব নেই। কিন্তু আমেরিকার ক্ষেত্রে দেখা যায় ফেডারেশন, তাতে কিন্তু ফেডারেশনটা হচ্ছে কতগুলো স্টেট চুক্তি করে নিজেরা একসঙ্গে আছে, তাই তারা চাইলে কিন্তু বিভিন্ন ভোটের মাধ্যমে বেরোতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে স্টেটসের সেই ক্ষমতা নেই, তাই ভারতের ক্ষেত্রে আমরা ইউনিয়ন শব্দটি বেশি ব্যবহার করছি। তাহলে আর্টিকেল 1 এ পেলাম যে ইন্ডিয়া দুটো নাম, ইন্ডিয়া এবং ভারত, এবং ইন্ডিয়া হলো স্টেটসের একটা ইউনিয়ন, ফেডারেশন নয়। নেক্সট আর্টিকেল 2। আর্টিকেল 2 তে বলা হয়েছে যে আর্টিকেল 2 says যে যদি কোন পার্ট যা ভারতের বাইরে অবস্থিত তা যদি ভারতের ভিতরে প্রবেশ করতে চায় বা ভারতের অংশ নয় এমন একটি অংশকে ভারতের রাজ্য হিসেবে উপস্থাপিত করতে হলে তখন আমরা আর্টিকেল 2 এর সাহায্য নিই। The part that is not a part of union is union তার মানে ধরো যেমন কি হয়েছিল, যেমন যখন সিকিম 1975 সালে ভারতের পার্ট থাকেনি কিন্তু ভারতে প্রবেশ করেছিল, বা গোয়া বা পন্ডিচেরি এইসব যে, বা চন্দননগর, এইসব যে আমাদের তোমার রাজ্যগুলো বা জায়গাগুলো যেগুলো ভারতের আগে অংশ থাকেনি, কোন বিদেশি কর্তৃপক্ষের অংশ ছিল, এবং অথবা তোমার যেগুলো আগে কোন জায়গার অস্তিত্বই থাকেনি কিন্তু পরবর্তীকালে ভারতের অংশ হয়েছে এবং সেখানে রাজ্য স্থাপন করা হয়েছে, যেমন ধরো তুমি যদি দ্বীপ উঠে সেক্ষেত্রে তখন আমরা পার্ট 1 এর আর্টিকেল 2 কে কাজে লাগাই। পার্ট 1
1 আর্টিকেল 2 তে বলা হচ্ছে যে ভারতের অংশ নয় এমন কোন রাজ্যকে ভারতের অংশ করতে হলে বা যেখানে রাজ্য নেই এমন কোন অংশকে ভারতে অংশভুক্ত করতে করে পর নতুন রাজ্য প্রতিস্থাপন করতে হলে আমরা আর্টিকেল 2 কাজে লাগাই। আর্টিকেল 3, আর্টিকেল 3 তে বলা হয়েছে the internal changes of states that is part of union, মানে যে স্টেট গুলো বা যে টেরিটরি গুলো যে রাজ্যগুলো ভারতে বর্তমানে অবস্থিত আছে তাদের মধ্যেকার কোনো চেঞ্জ বা কোনো ফরমেশন করতে হলে তখন কিন্তু আমরা আর্টিকেল 3 লাগাই। যেমন কি প্রথমত হচ্ছে দুটো রাজ্যকে যুক্ত করে একটা রাজ্য করা হলো বা দুটো ইউনিয়ন টেরিটরিকে যুক্ত করে একটা ইউনিয়ন টেরিটরি করা হলো। যেমন তোমরা জানো দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউকে যুক্ত করে এখন দাদরা নগর হাভেলি এবং দমন দিউ একটাই রাজ্য করা হয়েছে, একটাই টেরিটরি করা হয়েছে। সেকেন্ড, একটা রাজ্যকে ভেঙে দুটো রাজ্য করা হলো, যেমন অন্ধ্রপ্রদেশকে ভেঙে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এবং বিভিন্ন। 3 নম্বরে হচ্ছে কোন রাজ্যের নামের পরিবর্তন, যেমন উড়িষ্যা থেকে ওড়িশা হয়েছে বা ধরো বাংলা পশ্চিমবঙ্গের নাম আমরা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া বাংলা সাজেস্ট করেছিলেন, কিন্তু কেন্দ্র সরকার সেটা নাম আনায় আমাদের নামটা বাংলা হয়নি। এইভাবে যে কোন রাজ্যের নামের পরিবর্তন বা দুটো রাজ্যকে ভেঙে একটা রাজ্য, দুটো রাজ্যকে যুক্ত করে একটা রাজ্য করা বা একটা রাজ্যকে ভেঙে দুটো রাজ্য করা, এই সমস্ত কিছু আমরা কিন্তু আর্টিকেল 3 এর মাধ্যমে করতে পারি। নেক্সট আর্টিকেল 4 এ বলছে যে আমাদের যেটা আর্টিকেল 2 বা আর্টিকেল 3 এর আন্ডারে কোন রাজ্যের ফরমেশন হলে বা দুটো রাজ্যের মধ্যে ইন্টারনাল কোনো চেঞ্জ করতে হলে যদি কোনো ল তৈরি করতে হয় তখন কিন্তু সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মধ্যে পড়ছে না। এই লটাকে আমরা সিম্পল মেজরিটিতে অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসে আমরা কিন্তু পাস করাতে পারি, কোনো অ্যামেন্ডমেন্টের দরকার হয় না। তার মানে আর্টিকেল 2 আর 3 এর মধ্যে যে কোন লকে আমরা কি বলছি সেটা সাধারণ ল হিসেবে গণ্য করছি। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম তিনটি আর্টিকেলে যেটা ব্যাখ্যা হচ্ছে যে কোনো একটা বাইরের অংশকে ভিতরের অংশে ঢোকাতে হলে কি করতে হবে, সেটা আমাদের ভারতের মধ্যে প্রবেশ করাতে হলে কি করতে হবে সেটা আমাদের আর্টিকেল 2 এবং 3 বর্ণনা করছে। কিন্তু অনেক সময় কি হয় যে ভারতের কোনো অংশকে বাইরের কোনো ফরেন কান্ট্রিকে দিতে বাধ্য হয় বিভিন্ন সমস্যার কারণে, যেমন যেটা হয়েছিল ছিটমহল কাণ্ডে, যেমন যেটা হয়েছিল পেরিগঞ্জ কাণ্ডে। এক্ষেত্রে ভারতের অংশকে আমরা বাংলাদেশের হাতে বা পাকিস্তানের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলাম কিছু শরণার্থী সংকটজনিত সমস্যায়। তখন তাহলে সেই মুহূর্তে পার্লামেন্ট কি চাইলে বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে অর্ডিনারি ল পাস করে আমাদের এই টেরিটরিগুলোকে অন্য কান্ট্রির হাতে তুলে দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 3 বা আর্টিকেল 2 এর আন্ডারে টেরিটরিগুলোকে কিন্তু পার্লামেন্ট তুলে দিতে পারে না। তখন কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর প্রয়োজন হয়। তাহলে ভারতের কোনো অংশকে, কোনো রাজ্যের কোনো অংশকে কোনো বিদেশি কান্ট্রির সাথে তুলে দিতে হলে কিন্তু আমরা সাধারণ ল বা জেনারেল লেজিসলেটিভ প্রসেসে ফলো করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রয়োজন হয়। যেমন ছিটমহলটা হয়েছিল 100তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 এর মাধ্যমে। স্টেট রিঅর্গানাইজেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের সমস্ত রাজ্যই 4টা শ্রেণীর মধ্যে বিভক্ত ছিল। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট এ তে ছিল কি খুব ইম্পর্টেন্ট 9 গভর্নর প্রভিন্স।
যেমন एग्जांपल কি ওয়েস্ট বেঙ্গল। পার্ট বি তে ছিল 9 প্রিন্সলি স্টেট। তার মানে কি এই সব রাজ্যগুলোতে রাজা ছিলেন এবং তারা কিছু নির্দিষ্ট কর বা অন্যান্য শর্তের বিনিময়ে স্বাধীনভাবে রাজ্য চালাতে পারতেন ইংরেজদের আন্ডারে। एग्जांपल ত্রিপুরা। পার্ট সি তে ছিল চিফ কমিশনার অফ প্রভিন্স। প্রভিন্স 10টা চিফ কমিশনার এখানে শাসনভার দেখতেন। আর পার্ট ডি তে ছিল একমাত্র আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। পার্ট ডি তে ছিল একমাত্র আন্দামান ও নিকোবর আইল্যান্ড। তাহলে এই চারটা প্রকার ক্লাসিফিকেশন আমাদের ভারত যখন স্বাধীন হয় তখন রাজ্যগুলো ছিল। কিন্তু এরপরে যে প্রবলেমটা হলো ভাষার ভিত্তিতে রাজ্য ভাগের দাবি উঠলো। যেমন অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুটো রাজ্য মিলে একটা রাজ্য ছিল, সেটার নাম ছিল মাদ্রাস। বা বোম্বে এবং মহারাষ্ট্র বা সরি গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটো মিলে একটা রাজ্য ছিল যেটার নাম ছিল বোম্বে। কিন্তু তখন এই সব জায়গায় ভাষার কারণে যে স্থানীয় লোকদের মধ্যে প্রচুর দাঙ্গা জাতীয় হতে শুরু করলো। তখন ভাষার ভিত্তিতে রাজ্য ভাগে দাবি উঠলো বা স্টেট রিঅর্গানাইজেশনের দাবি উঠলো। সেই জন্য প্রথম যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির নাম হচ্ছে ধর কমিটি। 1948 এই কমিটি ফরমেশন হয়েছিল, 1948 এ রিপোর্ট দিয়েছিল। ধর কমিটি কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য ভাগকে সমর্থন করেনি। নেক্সট কমিটি হয়েছিল জেভিপি কমিটি। জেভিপি কমিটিতে কে কে ছিলেন? জে ফর জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, পি ফর পট্টবি সীতারামাইয়া। এদের তিনজনকে মাথায় রেখে যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিও কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য ভাগকে সমর্থন করেনি। কিন্তু তখন একটা ঘটনা ঘটল 1953 সালে। দক্ষিণ ভারতের একজন কংগ্রেস বিখ্যাত কংগ্রেস লিডার পট্টি শ্রীরামুলু অন্ধ্রপ্রদেশকে মাদ্রাস থেকে আলাদা করার জন্য, অন্ধ্রপ্রদেশ ছিল তেলুগু স্পিকিং এরিয়া, মাদ্রাস বা তামিলনাড়ু যেটা তামিল স্পিকিং এরিয়া, তাদের সেই সময় দাঙ্গা হচ্ছে প্রচুর। তার জন্য অন্ধ্রপ্রদেশকে তামিলনাড়ু থেকে আলাদা করার জন্য 56 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলেন এবং তারপর তিনি মারা গেলেন। তাই বাধ্য হয়ে 1953 সালে ভারতবর্ষের প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। কিন্তু অন্ধ্রপ্রদেশের গঠন এই ভাষা আন্দোলনে বা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের যে আন্দোলন সেখানে কিন্তু ভিতাহাতির কাজ করেছিল এবং তখন সমস্ত অন্যান্য রাজ্যরাই কিন্তু নিজেদের মধ্যে ভাষার ভিত্তিতে ভাগ করার দাবি জোরালো করতে থাকে। সেই সময় কেন্দ্র সরকার বাধ্য হয়ে ফজল আলী কমিশন গঠন করে। উনিশশো 1953 গঠন হয়েছিল, 1955 রিপোর্ট দিয়েছিল। এর আর দুজন সদস্য ছিলেন এইচ জেড খুঞ্জুরু আর কে এম পানিক্কর। এরা তিনজনে মিলে ফজল আলীর নেতৃত্বে যে কমিশন গঠন করেছিল সে প্রথম লিঙ্গুইস্টিক বেসিসে রাজ্য ভাগকে সমর্থন দিল। সে রাজ্য ভাগকে সমর্থন দিল। তার ফলে ভাষার ভিত্তিতে রাজ্য ভাগে আর কোনো ভাষা রইল না।
কিন্তু সেক্ষেত্রে এনারা বললেন যে ইকোনমিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা সোশ্যাল অন্যান্য জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ফজল আলী কি বলেন যে 4 ক্লাসিফিকেশন ছিল, 4টা পার্টে যে রাজ্যের ভাগ ছিল সেটাকে তুলে দিলেন। এখন উনি শুরু করলেন 2 ক্লাসিফিকেশন। একটা কি স্টেট আর হচ্ছে ইউনিয়ন টেরিটরি। 1956 সালে ভারতে 14 স্টেট আর 6 ইউনিয়ন টেরিটরি ছিল এবং বর্তমানে সেটা আজ এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যালো, আমি নীলোৎপল মহান্তি। আজ আমাদের নতুন ইউটিউব চ্যানেলের ইনগুরেশন এবং এই ইউটিউব চ্যানেলে আমরা রেগুলারলি ডাব্লিউবিসিএস এবং সেন্ট্রাল সিইটি পরীক্ষার অ্যাসপিরেন্টদের জন্য ভিডিও ছাড়ব। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।